আমার সেই ঘটনাটা 2011 বা 12 এর মাঝামাঝি এরকম ঘটনা। তখন খুব একটা শীত ছিল না, হালকা শীত ছিল। তা আমি চাকরির সুবাদে হঠাৎ আমার বাড়ি যাওয়ার প্রয়োজন হয়েছিল, মানে বাড়ি থেকে তো আমাকে ডেকে পাঠাইছিল যে বাড়িতে আসা দরকার। তা আমি আর আমার এক বন্ধু মিলে আমরা দুজনে একসাথে চাকরি করতাম। তে ওই রাত্রে 8টার দিকে এখান থেকে রওনা হয়েছি, গাজীপুর থেকে রওনা পরে পরে আমরা সরিষাবাড়ি আমাদের বাড়ি। তো সরিষাবাড়ি যখন আমি গাড়ি থেকে নামছি তখন হয়তো 11:30 বা 12টা বাজে। তো আমাদের গ্রাম এলাকায় মানে সরিষাবাড়ি টাউন থেকে আমাদের গ্রামে যাইতে যে রাস্তাটা, ওই রাস্তাটা রাতে 8টার পরে গাড়ি পাওয়া যায় না। তো ওই দিন আমরা গেলাম যে অনেক সময় অনেক রাত্রের গাড়ি পাওয়া যায়, তো ওই দিনকার কোনো গাড়ি পাওয়া গেল না। তো আমরা দুইজন আছি দেখে আর কোনো কিছু ওইরকম কিছু ভয়ভীতি মনে না করে তো আমরা দুজনে আস্তে আস্তে ওই পথটা হাঁটা ধরলাম। যখন হাঁটতে গেতে অনেক সময় লাগে না, 1 ঘন্টার মতো লাগে। তো আমরা দুজনে হাঁটতেছি, আর হাঁটতে হাঁটতে আমরা কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে হাঁটতেছি। আর আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি ওই রাস্তার মানে শেষ মাথায় আর কি, যে ওই ব্যারিস্টার স্কুল বলে সাদারিয়া, ওই স্কুলের যে ব্রিজটা, ওই ব্রিজটা যখন আমরা ঢাকাতে আসি তখন ব্রিজটা চালু হয় নাই বা কাজ হয়েছে কিন্তু উদ্বোধন হয় নাই, ব্রিজের উপর দিয়ে কেউ যায় না। কিন্তু আমরা ঢাকা আসার পরে শুনছি যে ব্রিজের উপর দিয়ে মানুষ যায়। তা আমরাও মানে খুবই আশাবাদী যে আমরা ওখান থেকে যাবো, নিজে পানি যেহেতু পানিতে যেতে হবে না, তো আমরা হাঁটে যাই, সমস্যা নেই, গাড়ি পাই নেই, সমস্যা নেই কে। তো এই কথা চিন্তা করতে করতে আমরা দুজনে হাঁটতে হাঁটতে যাইতেছি। রাস্তার ভিতরে অনেক সময় কিছু দূর হাঁটার পরে ওখানে একটা নদী আছে, এই নদীর উপরে একটা ব্রিজ আছে। ওই ব্রিজের ওখানে যখন আমরা আসছি তখন দেখি ব্রিজের উপরে অনেকগুলো লোক মানে একসাথে দাঁড়াই আছে। তো ওই লোকগুলো আমরা আস্তে আস্তে যখন কাছে যাই মানে একটা একটা করে কমে, একথা মানে এরকম কমতে কমতে যখন আমরা তার কাছে গেলাম একবারই, তখন না কিছুই নাই। আমরা যে দেখলাম এতগুলো লোক মানে এখানে কিছু না, বা এমনি হয়তো চোখের ভুল, এটা দুজনে মনে করে আমরা দুজনে হাত ধরে ধরে হাঁটতেছি। পরে হাঁটতে হাঁটতে আবার যখন ওই বাড়ি বা দুই সাইড দিয়েই বাড়ি আছে, মাঝখান দিয়ে সড়ক, গাছগাছালি আছে, ওখান দিয়ে যাই। কিন্তু ওই একদম মানে গভীর রাত, যে কোনো কিছু শব্দ হলেই ভয় লাগে মনে, এরকম কিছু, যে আমরা দুইজন মানুষ, কেউ নাই, একদম নীরব। তো আস্তে আস্তে আমরা হাঁটতেছি আর গল্প করতেছি, গল্প করতে করতে হাঁটতেছি। আমাদের কাছে আগুন ছিল না, একটা ম্যাচ ছিল সরিষাবাড়ি থেকে আমরা কিনছিলাম, কিন্তু ওই সময় যে জ্বালাবো আমাদের ম্যাচটা ওই একটু শীত ছিল প্লাস ভিজে গেছে, যে যে কোনো কারণে ভিজে গেছে, ওটা জ্বলে না। তো ওইরকম করে যাইতে যাইতে যখন আমরা ওই ব্রিজের কাছে গেছি, ওখানে একটা দোকান আছে, ওই বুলার দোকান করে বলে, ওই দোকানে তো আমরা ভাবলাম যে ওই দোকানদার সবসময় দোকানে থাকে, তো ওখানে যাই ওনাকে ডাক দিব প্লাস ওখান থেকে কিছু কিনবো বা তারপরে আমরা চলে যাব, সমস্যা হবে না। তো ওই দোকানে ওখানে যখন গেছি, ওই দোকানে একটা টিবল ছিল, ওই টিবলে আমরা পানি খাইতেছি এবং কি ওই দোকানদারে ডাকতেছি। তো ওই দোকানদার খুলে না, পরে দেখলাম যে না, দোকানটা বাহির থেকে তালা দেওয়া, দোকানের ভিতরে কোনো লোক নেই। তো ওখানে আমরা ওই তালা দেখে আমরা একটু ভয় পাইলাম যে আমরা কারে ডাকতেছি, এখানে তো লোক নাই, তাহলে কেন ডাকতেছি। তো ওই ব্রিজের কথা তখন মনে হয়েছে যে আমরা তো ব্রিজের উপর দিয়ে যাবো, নিচ দিয়ে কেন। তো এই কথা কই নিচ থেকে না, এটা নিচ থেকে একটু পানি, পরে উপরে আসছি, আসার পরে ব্রিজের উপর দিয়ে যাইতেছি বা ব্রিজের উঠবো, এই সময় ব্রিজের উপর দিয়ে আমাদের চোখ গেছে। তো দেখতেছি ব্রিজের দুই পাশে দুই পা দিয়ে বিশাল দেহের অধিকারী এক মানুষ, মানে কি একজন দাঁড়াই আছে, ব্রিজের দুই সাইডে দুই পা দিয়ে দাঁড়াই আছে। আর দেখার সাথে সাথে দুইজন, মানে ও আগে দেখছে, পরে আমাকে বলে যে মিজান দেখ ওইটা কি। তা আমিও দেখছি, দেখার পরে দুজনকে জড়াই ধরছি যে এটা কী, এইরকম কেন। তা আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম, সেটা সরে না। আর আমাদের ভয়ে শরীর ঘাইমে যে অস্থির অবস্থা, যে আমরা এখন কি করব, মানে বুঝতে পারতেছি না যে আসলে কোথায় যাব। যে দোকানের আশা এলাম সে দোকানদারটাও নাই, বাহির থেকে তালা দেওয়া। তো আমরা তারপরে ওই টিনে অনেকবার মানে লাইট থিতাছি বা থাপড়াইতাছি, ডাকতাছি, জানি যে নাই, তারপরেও আমরা ডাকতেছি যে এখন তোকে তো আমাদের বাঁচতে হবে, এটা কি এরকম কেন। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে লোক মানে এরকম যায় না, সেটা কি অবয়ব, মানে এত বড় যে বিশ্বাস করার মতো না, যে দেখলে মানুষ, মানে আমরা যে ওখানে দাঁড়াইছিলাম যেটা আসলেই অবিশ্বাসক। যে কোনো মানুষ যদি হঠাৎ করে এরকম কিন্তু দেখে তে আপসেট হয়ে যাবে। তা আমরা তারপরেও দুজনে সাহস নিয়ে দাঁড়াই আছিলাম যে না, দেখি কি হয়, আমরা তো তার কোনো ক্ষতি করিনি, কি আমাদের এমন কেন ক্ষতি করবে। পরে আমি মাদ্রাসায় পড়তাম, আমি অনেক সূরা ঠুরা জানতাম। তা আমি এগুলো দেখার পরে, যেহেতু ভয়ের জিনিস আমি আগে থেকেই জানি বা শুনছি, পরে আমি নিজের শরীর বন্ধ করলাম, যে আমি ওরও করে দিলাম যে যাই হোক আমার ভয় দেখাকার, যাই হোক আমাদের কাছে আসতে পারবে না, এতটুকু বিশ্বাস নিয়ে আমরা দাঁড়াই আছি যে যাই হোক আমাদের ভয় দেখাবে প্লাস আমাদের কাছে আসতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, এরকম সাহস আছে বিদায় দাঁড়াই আছি অনেকক্ষণ, প্রায় ওখানে 20 মিনিটের মতো দাঁড়াইছিলাম আমরা। ওইরকমই দাঁড়াই আছে। পরে ওখানে একটা নাঠি ছিল, ওই নাঠি দিয়ে আমরা জুড়ে যখন ওই টিনের উপর বাড়ি দিছি যে আমি আপনার কি ক্ষতি করছি, এরকম করেন কেন আমার সাথে। পরে আমরা দুজনেই চোখ মুঞ্জে আরেক দিকে দাঁড়াই আছি,
পরে হঠাৎ করে এদিক তাকাই দিকে আর সে লোকটা নাই। পরে আমরা আস্তে আস্তে ব্রিজের উপর দিয়ে আসলাম, ব্রিজের এপার আবার স্কুল মাঠ, এখানেও দোকান আছে। তা আমরা আস্তে আস্তে খুব ভয়ে ভয়ে দুজনকে হাত ধরে আমরা ব্রিজটা পার হয়েছি। ব্রিজ পার হওয়ার পরে এখানে এসে দেখি না কোনো দোকান টোকান বন্ধ, কোনো লোকজন নাই, একদম নীরব। আর স্কুলে যে নাইট গেটটা ছিল ওনারা আমি চিনতাম, উনি যে রাত্রে পাহারা দিত, ওনারাও ডাকলাম, উনিও নাই। তা আমরা ওখান থেকে আবার আমাদের দুইজনের বাড়ি দুই দিকে, ওখান থেকে দুইটা রাস্তা গেছে। ওর বাড়িতে যাইতে হলে নদীর কাছার দিয়ে যাইতে হয়, ও খন্দকার বাড়ি থাকে, ওর নাম লিটন। তার আমার বাড়ি যাইতে হয় এদিক দিয়ে আমাদের ওই স্কুল মাঠ থেকে দক্ষিণ দিকে আর কি, উত্তর দিকে, উত্তরপাড়ায় আমাদের বাড়ি। তা আমি ওরে বললাম যে আজকে যেহেতু এরকম ঘটনা ঘটছে, তাহলে আরও হয়তো কোনো ঝামেলা হতে পারে, তা তুই বাড়ি যাস না, চল আমাদের বাড়ি যাই, আমরা একসাথে যাই, এখানে একা না হই। তো উনি বললো যে না, আমার বাড়ি যাইতে হবে, সমস্যা যা, আর কিছু হবে না, আমরা তো এখানে পার হয়ে আছি, আর কোনো সমস্যা হবে না। তো ও পারে যাওয়ার পরে আমাদের একটু সাহস হলো যে না, আর কোনো কিছু হবে না, তো এখন আমরা এখান থেকে যাইতে পারবো। তো ওখান থেকে আবার দুইজন দুই দিকে আলাদা হইলাম, যে একটু বুকে সাহস নিয়ে, যে না আর তো একটু আর রাস্তা আছে, এখন যেহেতু বড় হয়েছি, যদি চিৎকার দিয়ে মানুষে খারাপ বলবে বা কোনো কিছু করলে। তখন আমি একটা ওয়ে বাই করলাম, আমার যে একটা ফোন ছিল, তা আমি আমার বাবারে ফোন দেওয়ার চেষ্টা করলাম। ও যখন চলে গেল, ও চলে যাওয়ার পরে আমার আর ভয় লাগতেছিল বেশি, যে আমি একা হয়ে গেলাম, তাহলে আরও কোনো কিছু ঘটে কি না। তো আমি বাবারে ফোন দেওয়ার চেষ্টা করতেছিলাম, যে বাবার ফোন ঢুকতেছিল না, বা ফোন আমি হাতে নিয়ে ফোন খুলতে দেখলাম না, ফোন ঢুকতেছিল না, নেট প্রবলেম দেখাচ্ছিল। তা আমি আর ওইরকম কিছু না করে আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম, যে যাই হোক, ও তো চলেই গেছে। ওরা আমি অনেক জোর করছিলাম যে আসোই, কিন্তু আসলো না। ও বললো যে না, সমস্যা নেই, তুই যা, কোনো কিছুই হবে না। পরে একটু পরে ওর সাথে ফোনে কথা বললাম, ও বললো যে না, আমি যাচ্ছি, কোনো সমস্যা নেই, তুই চলে যা, ভয় পাইস না। পরে তারপরে ওর সাথে আর যোগাযোগ হলো না, ওর ফোন ঢুকতেছে না। পরে আমি আস্তে আস্তে আসতেছি, আসার পরে ওই যে আমাকে জেনে ওই হুজুরটাই এর আগে আমাকে ধরছিল শিমুল গাছ, ওখানে আসার আগেই আর একটা বাড়ি আছে, ওই যে আপনার পাইতের বাড়ি বলে, ওখানে বাঁশঝাড় আছে আপনার সড়কের সাথে, আগে বাঁশ গাছ ছিল অনেক। তা আমি ওখানে যখন আসছি, তখন দেখি বাঁশগুলো, মানে আমি দেখতেছি বাঁশ একটা নিচে পড়তাছে, উঠতাছে, মানে এরকম খুব শন শব্দ, প্লাস বাঁশগুলো এরকম নিচে এমনি হাইলে পড়তাছে। আমি দেখে তো আবার অবাক হয়ে গেছি, যে না, আমার আজকে অবস্থা খারাপ, আমি আর হয়তো বেঁচে ফিরতে পারবো না। আমি বাবাকে ফোন দিয়ে, ফোনও ধরতেছে না, ফোন ঢুকতেও আসে না, আমি এখন কি করবো, এরকম আমি কোনো, তখন রাত আনুমানিক 2:30 বা এরকম বাজে গেছে, 2টা 2:30 বাজে গেছে। পরে ওখানেও আমি 5 মিনিটের মতো দাঁড়াইছিলাম, দাঁড়াই থেকে না, কোনো কমতি নেই, ওই বাঁশ একটার পর একটা পরে, একটা উঠে একটা পরে, একটা উঠে একটা পরে। পরে আমি ওইরকম চিন্তা করে আবার বাড়ির ভিতর দিয়ে একটা রাস্তা আছে বাইটেক দিয়ে, তো আমি ওই দিক দিয়ে বাঁশ ডাঁটা পার হইলাম, যে আমি এই দিক দিয়ে যাই, ভয়ে ভয়ে ওই দিক দিয়ে গেলাম। আমার হাতে একটা লাঠি ছিল তখন, যে একটা লাঠি থাকলে কোনো সমস্যা হয় না, আমি শুনছি। তারপরও আমার একটা সাহস আছে যে না, আমি শোল বন্ধ করছি, আমার কাছে আসতে পারবে না, হয়তো ফাঁকের থেকে ভয় দেখাবে। পরে আমি ওই বাইটেক দিয়ে যাই, ওই রাস্তা দিয়ে গেছি, যাই আস্তে আস্তে হাঁটতেছি মসজিদ, আমাদের ওখানে মসজিদ আছে, মসজিদ পার হওয়ার পরে যখন ওই শিমুল গাছের কাছে গেছি, তখন আমি দেখতেছি যে অনেকগুলো পোলাপান, মানে শিমুল গাছের নিচে, মানে ওই খেলাধুলা করতেছে, বালু মাটির ভিতরে, নতুন বালু বা এরকম খেলাধুলা করতেছে অনেকগুলো পোলাপান। আমি একটা পোলাপানেরও চিনি না। আর আশ্চর্যের বিষয় হয়েছে যে আমাদের গ্রাম এলাকার মানুষ, আমি 2-4 আরও আমাদের পাশের গ্রামের লোক আমি চিনি, কিন্তু আমি ওই পোলাপান একটারও চিনতেছি না যে তারা আসলে কোথায় থেকে আসছে। তা আমি ভাবছি যে ওরা আসলে রিয়ালি পোলাপান, কিন্তু এত রাত হয়ে গেছে, আমার এটা তখন খেয়াল ছিল না। তা আমি তখন একটু সাহস আইলো যে আমি যেহেতু এখন লোক পাইছি, কোনো সমস্যা হবে না। তা আমি যখন ওখানে গেছি, আবার ওই যে আম বাগানের কথা বলছিলাম আগে, আমি ওই আম বাগানের ওখান দিয়ে যাইতে হয়, 2 সাইডে আম গাছ, বাড়িও আছে, কিন্তু ওই আম গাছের ওখানে যখন আমি গেছি, ওই পোলাপানগুলো দেখি আবার ওই আম গাছের নিচেও, ওখানে যে শিমুল গাছের নিচে আমি যেগুলো দেখলাম, তার থেকে এখানে আরও ছোটো, মানে এরা ওইগুলো কাপড় চোপড় পরা ছিল, এগুলো কোনো কাপড় চোপড় নাই, একদমই ছোটো। তারা আম কুড়াইতেছে, মানে আম খুঁড়তেছে, গাছে কে যেন ঝাঁকি দিতেছে, আম পড়তেছে, আর ওরা আম নিয়ে খুব হাসাহাসি করতেছে। আর ওখানে যাওয়ার পরে আমি যখন ওদের দেখছি, আমি তো একবারে দাঁড়াই গেছি, আমার একদম শরীর হিম হয়ে গেছে, যে আমি বাকরুদ্ধ, যে আমি কী করবো, যারা কেন। ওরা সবাই আমার দিকে তাকায় হাসতেছে, জোরে জোরে হাসতেছে। আর একটা হলো আমার পরিচিত হইলো, যে একটা মেয়ে, যে উনিও ছোটো, ওনার সাথে আমার তারও 2-2.5 বছর আগে দেখা হয়েছিল, অনেক দূরে, মানে অন্য এক থানার একটা লোক। পরে আমি ওনাকে দেখে চিনতে পারলাম, যিনি তো অমক, ওনার নাম ছিল শেফালি। তো আমি ওনাকে দেখে চিনতে পারলাম। তো পরে চিনার পরে আমি ওনাকে ডাক দিছি যে, এই তুমি এখানে কেন? উনি আমার দিকে তাকাইয়া খুব বিকট কণ্ঠে বলল, এই তুই কে?
তখন তো আমার আর কোনো কথা নাই, আমাকে তুই করে বলছে। তারপরে আমি ওখান থেকে আস্তে আস্তে হাঁটবো, কিন্তু আমাকে তারা হাঁটতে দিতেছে না, ব্যারিকেড দিতেছে, মানে উপরে উঠে আসছে। আসে কেউ হাসে, কেউ বিকট, মানে মানে ওদের হাসিটা কেমন জানি একটা মানে ভয়ানক বিকট। তা আমি দেখার পরে আমি ওখানে দাঁড়াই আছি, অনেকক্ষণ দাঁড়াই আছি, যে আমি হয়তো আর আজকে বেঁচে ফিরতে পারবো না, আমার হয়তো এখানেই ওরা মেরে ফেলবে। তো এই কথা ওরা সবাই হাসাহাসি করতেছে। আস্তে আস্তে এই ছোটো বাচ্চাগুলো মানে এরকম বড় আকৃতি হয়ে গেল সবটি। যখন বড় আকৃতি হয়ে গেছে তখন আমার আর ওখানে কোনো ছিল না। তা আমি ওখান থেকে জোরে আল্লাহ করে একটা চিৎকার দিয়ে দৌড় দিছি। দৌড় দেওয়ার পর অনেক দূরে গেছি, কিন্তু আমার চিৎকারে কেউ শুনছে কিনা আমি জানি না। তবে আমি অনেক দৌড়াইতেছি, কিন্তু আমি দৌড়াই, আমি চোখ মুজে দৌড়াই, কিন্তু আমি তাকাই দেখলে আমি ওখানেই আছি। আমি আইগেতে পারতাছি না। একটা বাড়ি আছে, আমি ওই বাড়িটা ক্রস করতে পারতাছি না, অনেকক্ষণ দৌড়াইতেছি। এমন দৌড়াইতেছি যে আমার লাঠি, আমার ব্যাগ, এগুলো আমার ব্যাগটা আমার ঘাড়ে ছিল, কিন্তু লাঠিটা নাই, পড়ে গেছে। আমি অনেক দৌড়াইতেছি, আমার শরীর ঘাইমে অস্থির অবস্থা, কিন্তু আমি ওখানে আইগেতে পারতাছি না। তারপরে আমি আস্তে আস্তে ওখানে একটু রেস্ট নিলাম, যে আমি দাঁড়াই দেখি পিছন দিকে ঘুরছি, ওইদিকে ঘুরে দেখলাম না, পোলাফানগুলো নাই। পরে আমি ওখান থেকে আবার আস্তে আস্তে হাঁটলাম, তখনকে আইগেতেছিলাম। কিছু দূর যাওয়ার পরে আবার বাড়িঘর শেষ হয়, ওখানে ছোট্ট একটা ব্রিজ আছে আমাদের ওখানে। আমি মাঝে মধ্যেই বিকালবেলা ওখানে যাই বসে থাকতাম। আমি ভয়ে ভয়ে এতটুক গেছি, অনেক ভয়ে ভয়ে গেছি। যাওয়ার পর ওখানে যাই দেখি অনেকগুলো লোক বসে আছে। তো ওখানে ওই লোকগুলো দেখার পর আমার একটু সাহস হইলো যে না, অন্তত আমি এখন বেঁচে গেছি, যে আমি বাড়ি যাইতে পারবো। ওখান থেকে আমাদের বাড়ি বেশি দূর না, 5 মিনিটের রাস্তা। তা আমি ওখানে যাওয়ার পরে যখন দেখছি যে সবটি এরা একদিকে বসে আছে, মুখ আরেক দিকে, মানে এদের মাথাটা অন্য দিকে ঘোরানো, মানে বসে আছে আরেক দিকে। আমি এটা দেখার পরে তো ভাবলাম যে না, ওরা এখানেই চলে আসছে, আজকে আমাকে একটা কিছু করবেই, এখানে আমাকে বাঁচতে দিবে না। পরে আমি ওখানে দাঁড়াই আছি, চোখ মুজে দাঁড়াই আছি। দাঁড়ায় থাকার পরে ওরা সবাই আবার দেখি, আমি যখন চাইছি যাওয়ার পরে সবাই হাসতেছে, হাসে বলতেছে যে আজকে কোথায় যাবি, আজকে তুই না আমাদের দেখতে চাইছিলি, তুই আমাকে দেখতে চাইছিলি। আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি মাদ্রাসায় পড়ার সময়, আমি একটু পিছনে যাচ্ছি, আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমি হাবিজি মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসায় পড়ার সময় আমার হুজুর ছিল, উনি বলতো যে আমি তোমাদের জিন দেখাইতে পারবো তোমরা যদি চাও। তো এই কথা বলে তো হুজুরের আমরা বলছিলাম যে কিভাবে দেখাবেন। পরে উনি আমাদের নিয়মকানুন শিখাইছিল। শেখানোর পরে একদিন হুজুর মাদ্রাসায় ছিল না, তাই আমাদের ওখানে যে একটা বড় একটা ছাত্র ছিল নাম এরশাদ, তো উনি আমাদের একদিন বললো যে, ও তখনই বললো যে আজকে যেহেতু হুজুর নাই, তো চলো আমরা ওইটা ট্রাই করি, সূরাটা পড়ি, দেখি জিন দেখতে পারি কিনা। পরে আমরা বাইরে এসে ওইটা অনেকবার ট্রাই করলাম, যেভাবে হুজুর বলছিল ওইভাবে ট্রাই করার পরে মানে কেমন একটা বাতাস শুরু হয়ে গেল, মানে কেমন একটা বিকট মানে একটা পরিবেশ। পরে আমরা ভয়ে সবাই দৌড়াইয়া মাদ্রাসায় চলে আসছি। আসার পরে ওই দিনকে আর ওইগুলো কিছু দেখা হয় নাই। তো আমাদের হালকা একটু জ্বর ছিল, পরে হুজুরের বলার পরে হুজুর আবার একটু বকাবাজি করে পরে বলছে যে এগুলো কখনো করবা না, এগুলো ভালো না, খারাপ। তো ওই কথাটা ওই ব্রিজের সময় আমাকে বলতেছে যে তুই না আমাকে দেখতে চাইছিলি, তুই দেখবি না। তা আমি তো ভুলেই গেছিলাম যে এতদিন আগের কথা, ওটা আমার মনেই ছিল না। তখন আমার মনে পড়লো যে যে তুই তোর হুজুর শিখাইছিল আর তুই দেখতে চাইছিলি, আমাকে ডাকছিলি, আমি আসছিলাম আর তোরা দৌড়াইয়ে ঘরে চলে গেছস। তুই আজকে কোথায় যাবি বল, আজকে তোর আমি ছাড়বো না। যখন এই কথা বলছে তখন আমার ওইটার কথা মনে হয়েছে। মনে হওয়ার পরে আমি একদমই আপসেট, আমার শরীর একদম বাকরুদ্ধ হয়ে গেছে, আমি নড়তে পারতেছি না, আমি কোনো কথাও বলতে পারতেছি না, আমি মোবাইল ফোন বাই করতে পারতেছি না। আমি ওখানে দাঁড়াই আছি, অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে আমার শরীর আবারও ঘাম শুরু হয়েছে, যে আমি যে দৌড় দিব মানে এরকম কোনো কিছু হয় না। আমি শুধু মনে মনে আল্লাহ আল্লাহ বলতেছি, আল্লাহ তুমি আমাকে এখান থেকে বাঁচাও, আমি কোনো অপরাধ করি নেই, প্লাস আমি এদের কোনো ক্ষতি করি নেই। ওই দিনকে আমি একা করিনি, অনেক লোকে করছিল, অনেক সাথে আমি ছিলাম। তো এটা যদি আমার অপরাধ হয়, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে হাত থেকে বাঁচাও। তো এরকম অনেক চিন্তা ভাবনা করতে করতে আর আমি মনে মনে যে সূরাগুলো অনেকগুলোই ভুলে গেছি, অনেকগুলোই পড়তেছি। আমি আয়াতুল কুরসি পড়তেছিলাম, অনেক কিছু বারবার বুকে ফুঁ দিতেছিলাম, আর ওদের বলতেছিলাম, মানে কিছু বলার চেষ্টা করতেছিলাম, ওরা আমার কোনো কথাই শুনতেছে না। আমি ওদের বলছিলাম যে আমি আর এরকম ভুল করবো না, আমাকে ছেড়ে দেন। বা আমিও তখন বুঝতে পারিনি, কিন্তু আমাদের 5টা লোক ছিল, 4টেরও আমাকে বলছিল যে ঠিক আছে ও চলে যায়, করে আরেকটাই বলছিল যে না, ওর আর কিছু বলার দরকার নেই। কিন্তু একটা ছিল, ও বিশাল দেহের অধিকারী, অনেক বড় সড়ো, কালো কুচকুচে, তার দাঁতগুলো দেখলে মানে একদম বড় বড় দাঁত, কেমন একটা বিশ্রী চেহারা, যে আমি তার দিকে তাকাইতে পারতেছিলাম না। উনি বারবার আমাকে বারবার আমাকে ধমক দিয়ে বলতেছে যে তোর আজকে ওই হাই নাই, তোর আজকে কে বাঁচাবে। বারবার এই কথা বলার পরে তো আমি ওখানে চোখ মুজে অনেকক্ষণ দাঁড়াইছি। দাঁড়ায় থাকার পরে আমি পিছন দিকে তাকাই দেখি যে আমাদের এলাকারই পরিচিত একটা লোক, পাঞ্জাবি পরা, উনি অনেক নামাজ টামাজ পড়ে সবসময়। তো উনি আসতেছে, তো আমি ওনারকে ফাঁকের থেকে ওনার মতোই দেখা গেল। তো কাছে আসার পর আমি চেহারাটা তার চিনলাম না,
যে আমি যখন সে আসার পরে আমি তাকে সালাম দিছি, দেওয়ার পরে উনি আমার জিজ্ঞাসা যে ওইগুলো কে। আমি বললাম দেখেন আমার এই অবস্থা। পরে আমি তাকে পুরো ঘটনাটা বললাম যে আমার রাস্তায় এই ঘটনা হয়েছে আর এরা আমার এই কথা বলতেছে। পরে উনি আসার পরে উনি ওনার জন্য কী বলার পরে ওনারা সবাই চলে গেল। চলে যাওয়ার পরে উনি আমাকে বললো যে ঠিক আছে তুমি আমার সাথে আসো। পরে আমি তার সাথে অনেক কথাবার্তা বলতেছি, যে আমাকে বললো যে তুমি আমার আব্বার নাম ধরে বললো, আমার আব্বার নাম বাবর আলী, যে তুমি কি তার ছেলে না? যে আমি বললাম হ্যাঁ আমি তার ছেলে। তুমি কোথায় থেকে আসছো এত আজ করে? যে আমি বললাম যে আমি ঢাকা থেকে আসছি, এরকম এরকম সমস্যা, তো আমার রাস্তায় এই ধরনের প্রবলেম হয়। কই তুমি জানো না যে এই রাস্তায় এরকম সমস্যা, তুমি এত আজ করে একা আসছো কেন? বা তুমি আরও লোকজন বা তোমার বাবাকে বলতা বা কাউকে বলতা, তুমি একা কেন আসছো? তাই আমি বললাম যে এরকম সমস্যা ছিল। তো আমি আবার ওই আমার বন্ধুর কথা বললাম যে ও এরকমভাবে চলে গেছে। তারপরে উনি বললো যে ঠিক আছে তুমি আমার সাথে আসো, কোনো সমস্যা হবে না, ওরা খুবই খারাপ, ওরা আমি যদি এখন এই রাস্তাতে না যাইতাম বা আমি তোমাকে না দেখতাম তাহলে হয়তো ওরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো, প্লাস তোমাকে মেরে ফেলার একটা সিদ্ধান্ত নিয়েছিল তারা, বা তোমাকে আজকে ছাড়তো না, তারা একটা কিছু করতো। তা আমার জন্য তুমি বাইসে গেছো, তো তোমার সমস্যা নেই, তুমি আমার সাথে আসো, আর কেউ কিছু করবে না। তো আমি ওনার সাথে সাথে যখন হাঁটতেছি তখন ওই লোকগুলো আবার একটু হাঁটার পরে আর একটা শিমুল গাছ আছে, তো ওখানে যখন আসছি তখন ওরা আবার সবাই সামনে খাড়া হয়েছে। ওরা সবটি আবার আসছে, আইসে বলছে যে না ওকে আমার কাছে দিয়ে যান, ওকে আপনি নিয়েন না, তারা আপনি করে বলতেছে, মানে তারা পরিচিত, আমি চিনতেছি না, আমি কারোর চেহারা চিনতেছি না, আমি শুধু তার সাথে কথা বলতেছি, আমি যা প্রশ্ন করি সে উত্তর দেয়, কিন্তু কম দেয়, মানে তার কণ্ঠটাও কেমন বা উনি বড় সড়ো। আমি ওনারা ওনার সাথে কথা বলতেছে, উনি বলতেছে যে না এর কিছু করা যাবে না, এ তোদের ক্ষতি করে নাই। পরে উনি ওনার কাছে বললো যে না ও ক্ষতি করছে, ও ওই যে ওইরকম ওই মাদ্রাসায় থাকতে ও আমাকে ডাকছিল, আমি অনেক কষ্ট হয়েছে এর জন্য, বা আমি ওইখান থেকে যাইতেছিলাম, তারা আমার দেখে আবার ভয়ে চলে গেছে, আমি তার প্রতিশোধ নেবো আজকে। তা উনি বললো, এই মুরব্বীটা বললো যে ঘটনা কি সত্য? আমি বললাম যে হ্যাঁ সত্য, এরকম আমি হুজুরের কাছে শুনছিলাম, শোনার পরে ট্রাই করছিলাম, তো আমি ভয় পাই, পরে আমি চলে গেছি। পরে উনি বললো যে ঠিক আছে তুমি এটা ভুল করছো, এই জন্য তোমার প্রতি ক্ষিপ্ত। তা আমি বললাম যে এটা তো অনেক আগে, আজ থেকে আরও 4-5 বছর আগের কথা, কোনো সমস্যা নাই, এই জন্য তোমার পিছিয়ে ওরা লাইগা আছে, তোমাকে পায় না, আজকে পাইছে তাই ধরছে, তো তুমি ওর কাছে ক্ষমা চাও। পরে আমি ওনার কাছে বললাম, ওনারে সালাম দিলাম, সালাম দিয়ে পরে বললাম যে আপনি আমার ক্ষমা করে দেন, আমি এরকম কাজ আর করবো না, এটা যদি আমার ভুল হয়ে থাকে আপনি ক্ষমা করে দেন। উনি কোনোতেই রাজি না, উনি ওনার সাথেও ঝগড়া বাঁধাইছে এক প্রকার, ওনার সাথে মানে দস্তাদস্তি এরকম অবস্থা যে আমি ওনাকে নিয়ে যাবো, ওনাকে আপনি ছাড়েন, শুধু ওই লোকটার জন্য আমার কাছে সে আসতে পারে না বা আমাকে ধরতে পারে না। পরে উনি অনেক রাগান্বিত হয়ে বিকট একটা ধমক দিল, দেওয়ার পরে ওরা সবাই ওরা দৌড়াই চলে গেলো। উনি আমাকে ধমক দিয়ে বললো যাই ছেলে তাড়াতাড়ি আসো আমার সাথে। পরে উনি আগে যায় আর আমি পাশে যাই, আমি তখনও বুঝতে পারিনি যে উনি কে। পরে এরকম করে আমার বাড়ির পাশে যাওয়ার পরে আমি বললাম যে চলেন আমার বাড়ি এটা, আমাদের বাড়িতে এসে পড়ছি, তো চলেন আমাদের বাড়িতে যাই। উনি বললো যে না আমি তোমাদের বাড়িতে যাইতে পারবো না, তোমার বাড়ি এটা, তুমি চলে যাও, আর আমি তোমাকে আজকে বলছি তুমি এই রাস্তায় আর কখনো রাত করে আসবা না। এই কথা বলে উনি আবার ওখানে দাঁড়াইলো। আমি বাড়ির দিকে তাকাই, আবার ওনার দিকে তাকাইছি যে আমি একটু বলি তাকে বাড়িতে আসার জন্য, আবার তাকাই দিকে উনি নাই, উনিও দাও। কিন্তু ওখান থেকে আমাদের রাস্তাটা অনেক দূর না, আমার চোখের আড়াল হইতেছে 1 মিনিটেই পারবে না, যেহেতু উনি যে রাস্তায় যায় কমপক্ষে 2 মিনিট হাঁটলে আমার চোখের আড়াল হবে। কিন্তু আমি শুধু সামনে ঘুরছি, ঘুরে পিছে তাকাই দেখি উনি নাই, উনি চলে গেছে। তা আমি দেখার পরে আমি তখনও আরও বিশাল ভয় পাইছি যে আমি কার সাথে আইলাম, কীভাবে আইলাম। তখন বাড়িতে যাওয়ার পরে আমি তাদের আর ডাক দিতে পারিনি, ওখানে আমি সেন্স অবস্থায় ছিলাম।